অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব 46। হামজা বের হবার সময় অন্তু ড্রয়িং রুমে ছিল। আজ একটা জিনিস খেয়াল করল, হামজার ডান হাতের বৃদ্ধা আঙুলে ঠেলে ওঠা সেলাইয়ের দাগ খুব বেশি, যেন আঙুল কেটে পড়ে যাবার থেকে রক্ষা করতে কোনো সময় তাতে সেলাই দেয়া হয়েছিল। জয় বেরিয়ে গেলে অন্তু রিমির ঘরে গেছিল। ওরা দুজন আজ রাতে ফিরবে বলে মনে হয় না। রিমি তখন উদ্ভ্রান্তের মতো বসা। অন্তুকে পেতেই গড়গড় করে সব বলে বোধহয় নিজের উপরে চাপা মারি বোঝাটা নামায়। অন্তু অনেকক্ষণ চুপচাপ বসেছিল। পুরো বাড়ি নিস্তব্ধ। নিচ থেকে লোহার ধাতব শব্দ আসছে ভেসে। নীরবতা ভেঙে অন্তু প্রথম যে কথাটা চট করে বলল, তাহলে তুলি আপুকে? রিমি আরেকবার হতবাক হয়ে তাকায়। ব্যাপারটা তার মাথাতেই আসেনি। সে হামজার মুখে কথাটা শুনে এতটাই হতবিহ্বল হয়ে পড়েছিল, আর কিছু ভাবার ফুরসত পায়নি। অথচ আজকাল অন্তুকে বিশেষ অবাক হতে দেখা যায় না, সে যেন সেসবের মধ্যে চলে গেছে। অন্তু জিজ্ঞেস করে, আপনি হামজা সাহেবকে ভালোবাসেন? কেন? রিমি অনেকক্ষণ চুপ করে থেকে বলে, মাঝে মধ্যেই আমাদের বাড়িতে এই গোমডামুখ বিশালাকায় লোকটা যেত। দোতলার সিডি থেকে বসার ঘর দেখা যায়। কেন যে দাঁড়িয়ে দেখতাম লোকটাকে। একটা কথা বেশি বলে না, এদিক ওদিক তাকায় না। এত শান্ত মানুষ, রাগ হতো কেন জানি। অথচ কোনো কারণ ছিল না, জানেন? আমি কি করে জানব যে লোকটা বেশ জানে তাকে এক পুচকে মেয়ে ভ্রু কুচকে দেখে। আবার এটাও জানে কি করে চট করে চোখ তুলে একনজর দেখে সেই মেয়েকে কঠিন লজ্জায় ফেলে দেয়া যায়। দিল। আমি কাচুমাচু হয়ে গেলাম। ভূত দেখলে যেমন পা ভারী হয়, ওরকম আঠার মতো লেগে রইল পা জোড়া। মাঝে মধ্যেই যেত। যখন ঝন্টু বাবাদের বাসায় যেত আমি বাহানা করে যেতাম। অথচ একদিন এই গভীর জলের মাছ লোকটা কি করল জানেন? কানাঘুষা শুনলাম লোকটা প্রস্তাব দিয়েছে। বাড়িশুদ্ধ কেউ রাজি না এত বড় গম্ভীর লোকের সাথে আমার বিয়ে দিতে। ঝন্টু বাবা আর মাঝহার ভাই দিয়ে দিল। আমি না করিনি। কেন করিনি কে জানে। ছোট বয়সে বউ হয়ে আসার পর থেকে লোকটার স্পর্শ, কথা, চোখের চাহনি আর তার ঘরনির কাজ করতে করতে কবে যে কঠিনভাবে আটকে গেলাম। জানেন, কোনোদিন বলেনি আমায় কিছু করতে। অথচ তখন বয়স ছোট ছিল। একটা তাগদা পুরুষ, যে আমার স্বামী। তার তোয়ালেটা, লুঙ্গিটা এগিয়ে দেয়ার মাঝে যে শিহরণ আছে তাতে বুক কাঁপত। আমায় বলতো খাইয়ে দিতে। আমার ছোট্ট হাতের লোকমা লোকটার মুখে তুলে দেবার সময় শিরার যে আন্দোলন, ও আপনি বুঝবেন না, আরমিন। লোকটা বাইরে গেলে অপেক্ষা করা, মুরগির বাচ্চার মতো তার বিশাল বুকের কোটরে গুটিসুটি মেরে শুয়ে থাকা, তার পছন্দের রান্নাটা করা, তার ছোট ছোট ধমক। রিমি হু হু করে কেঁদে ওঠে। অন্তুর খুব হাসফাস লাগছিল। অস্থির সে কতরকমই তো হয়েছে, এরকম অস্থিরতা নয় সেগুলো। বিষাক্ত অস্থিরতা। সে বুঝবে না এগুলো, রিমি বলল। ঠিকই তো। এসব সে কেন বুঝবে? আর তার মাঝে হতে পারে বিয়ের খোতবা পড়ে শরীয়তমতে বিয়ে তো হয়েছিল, জয়ের খিদে পেলে কাছেও টেনে নিয়ে জোরজবরদস্তি করে। তবে এইসব তো নেই তাদের মাঝে। অন্তু রিমিকে কান্নারত রেখে উঠে গিয়ে জানলার ধারে দাঁড়ায়। ঈশার নামাজ পড়ে মুসলিরা বেরোচ্ছে মসজিদ থেকে। অন্তু উদাস চোখে চেয়ে থাকে আলোধারীর গোধূলিতে। জয়কে নিয়ে তার কেবল কৌতূহল আছে, আর আছে মহাবিশ্বের মতো বিস্তৃত এক বিশ্বঘেন্না। লোকটা ভালোবাসতে জানে কিনা জানে না অন্তু। কারণ সে সুযোগ দেয়নি। তবুও জানে জয় অন্তুর উপর শুরু থেকেই উদার। নয়তো অন্তুর গোটা বংশ নির্বংশ করতে বাধা কোথায় জয়ের? সুযোগ দেয়া উচিত। একটু মায়ে পড়া উচিত জয়ের, অনেকটা পড়লেও দোষ নেই। একবার জয়ের বেঁচে থাকার, জগৎ সংসারে নিজেকে নিযুক্ত করার অথবা স্নেহ ভালোবাসার হাহাকারে ভিজে ওঠা উচিত। সে জয়কে আবিষ্কার করতে চায়। তারপর বিচার করতে চায়। তুলির ঘরে গিয়ে অন্তু তুলিকে জিজ্ঞেস করে, আপনার সাথে এ বাড়ির সম্পর্ক কি? তুলি হাসে, বের করে দেবে আমায়? ইচ্ছে অধিকার কোনোটাই নেই। জানতে চাই। জেনে কি? না জেনেও কিছু নয়। তবু জানা ভালো। আব্বুর অবৈধ মেয়ে। অন্তু চোখ বোঝে। এটা বাড়ি না ডাস্টবিন? সবার ভেতরে দোষ। আর সব এক বাড়িতে জোট বেঁধেছে। অন্তুর জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আপনার নিজের মাকে চেনেন? তবু হামজা আপনাকে ভালোবাসে, উল্লেখযোগ্য ভালোবাসা না যদিও। এজন্যই কি আপনার এভাবে স্বামীর বাড়ি ছেড়ে আসা নিয়েও এ বাড়ির কারো মাঝে কোনো হেলদোল ছিল না? এমনকি আপনার বাপেরও?
অন্তুর মনে হয় সে নরকে এসে পড়েছে, যার অবস্থান শব্দ সমাজ থেকে অনেক দূর। সমাজে বা মানুষের ভেতর ভেতর বহুত দৃষ্টিকটু শ্রুতিকটু ঘটনারা অবাধে ঘটে যায়, কানাকানি হলে বদনাম নয়তো ওটাই সভ্যতার নামে চালিয়ে দেয়া হয়। এই তো বাড়িটাতে সবাই একসাথে বাস করে, অথচ মনে হয় এটা কোনো হোস্টেলের হোলজেন। একসাথে থাকা ছাড়া আর পরস্পরের মাঝে তেমন কোনো মেলবন্ধন থাকার নয়। অন্তু অবাক হতো, আজকাল সব কিছুর যোগসূত্র খুঁজে পায়। তরু সাহানার বোনের মেয়ে, তুলির মা হুমাজুন সাহেবের উপস্ত্রী, হামজা কোথাকার কে, আর জয়? একমাত্র জয় আর হুমাজুন পাটোয়ারি এ বাড়ির কেউ না কেউ। রাত 11টার পর ওয়ার্কশপ বন্ধ হয়ে যায়। অন্তু বারান্দা থেকে দেখে সব আলো নিভিয়ে সশব্দে শাটার ডাউন করে যে যার মতো বিদায় নিচ্ছে কর্মচারীরা। মাঝরাত হয়ে আসে। অন্তু নামাজ পড়ে, এদিক ওদিক পায়চারি করে। রাত 1টার দিকে চাবিটা বের করে নিয়ে রিমির কাছে যায়। রিমির মানসিকতা বিধ্বস্ত। তা সত্ত্বেও অন্তু বলে, চলুন ঘরটা দেখে আসি। খুব একটা ভালো লাগবে না আপনার ওখানে গিয়ে? খুব খারাপ কিছু? ভালোও না? তাহলে তো যাওয়াই যায়। বুঝবেন না কিছু? কৌতূহলবশে জিজ্ঞেস করবেন জয় ভাইয়াকে, এরপর হাঙ্গামা হবে আবার ঝামেলা হবে। হবে না। আমি আর নাক গলাব না, শুধু দেখব। দরকার পড়লে আপনি বুঝিয়ে দেবেন। আমি নিজেও জানি না কিছুই। তরুতুলির ঘরের দরজা আটকানো। শুয়েছে ওরা। দুজন যায় চুপচাপ। রিমি লম্বা বারান্দার শেষ প্রান্তে স্টোর রুমের ডান পাশে দাঁড়ায়। উদাস স্বরে অন্তুকে বলে, আপনি যান। আমার ভালো লাগে না ওখানে যেতে। আপনারও লাগবে না। অন্তুর বুকে ধুকপুকানি ওঠে। হাতে শুধু একটা দিয়াশলাই। টর্চ আনেনি। কি বা দেখবে? খুব খারাপ কিছু? দেখে কি করবে? কি থাকতে পারে? কোনো অনৈতিক ব্যবসার জিনিস বা অন্য কি? জয় বলে, ওখানে ইস্পাত, লোহা ইত্যাদি থাকে। গোডাউন ওটা। লোহা গলানোর কাজ হয়। এই সরু বারান্দাটা গা ছমছমে। ঠিক পুরনো ভূতবাংলোর নির্জন করিডোরের মতন। লাইট জ্বালাতেই অন্তু চমকে উঠল। আজব লাল টকটকে রক্তের মতো লাইট এই বারান্দায়। অন্তু কোনোদিন জ্বালিয়ে দেখেনি। ভজ হচ্ছিল, সেখানে কোনো পাহারা নেই তো? না থাকার কি? হামজাজ ঝানু লোক। আধারে লাল আলো আরও রহস্যময়তা তৈরি করছিল। অকারণেই। অন্তু সেই দরজার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে কান পাতে। ওপাশে কারও আওয়াজ নেই। হয়তো পাহারা নেই। কেউ তো আসে না এদিকে। এ বাড়ির দোতলাতেই কেউ আসে না। বাড়ির লোকেরাও এক একটা অস্বাভাবিক মানুষ। তালাটা খোলার সাথে সাথে অন্তুর বুকটাও ধূপ করে ওঠে। আস্তে আস্তে দরজা ঠেলে সে চোখ ধাঁধিয়ে যায়। কবরের মতো অন্ধকার। আন্দাজ করা যায় না সামনে আদৌ কি আছে। হাত বাড়ায়। টের পাবার চেষ্টা করে তার সামনে কিছু আছে কিনা। আশ্চর্য, পেছনের লাল আলো এক রত্তিও এই দরজার ওপারের অন্ধকার কাটাতে সাহায্য করছে না। অন্তুর এত বুক কাঁপছে কেন সে বোঝে না। নিজেকে ধমক দেয় একটা। সামনে কালগর্ভের মতো অন্ধকার। বদ্ধ বাতাসে কেমন এক গুমটে ভোতা আওয়াজ কানে বাজে, সেটা খুব বিশ্রী লাগছিল। কমপক্ষে 3-4 মিনিট দাঁড়িয়ে থাকে অন্তু অন্ধকারটাকে চোখে সহনীয় করার উদ্দেশ্য। কিছু স্পষ্ট হল না, তবে অন্ধকার চোখে সয়ে গেল। সামনে দুগদম সমতল ভেবে পা রাখতেই পা ছিটকে যায়। চাপা এক আর্তনাদে আশপাশের কিছু চেপে ধরার চেষ্টা করে। ধরেও ফেলে কিছু একটা। চুপ করে দাঁড়িয়ে থাকে। বুক দ্রিমদ্রিম করে ঢোল বাজাচ্ছে যেন। বুকে হাত রেখে ওকে থামানো দরকার, নয়তো স্পন্দিত হতে হতে বেরিয়ে না আসে। যে তার গতি বেড়েছে। পায়ের অনুভবে টের পায় সে কোনো সিডির উপর দাঁড়িয়ে এবং হাতে ধরে আছে দুপাশের হাতল। অন্তু অবাক হয়। এটা সে কোথায় নামছে? পাতালে? কবরখানা? তখনই মাথায় আসে সে দোতলা থেকে আসছে। তাহলে এই সিঁড়ি নেমে কোথায় যায়? দোতলা থেকে নামলে নিশ্চয়ই নিচতলায় যায়। নিচতলায় ওয়ার্কশপ। সে তাহলে যাচ্ছে কোথায়? ওয়ার্কশপে। তার মানে অহেতুক সন্দেহ করে এত নাটক। অন্তুর রাগ হয় নিজের উপর এক মুহূর্ত। দৌড়ে ফিরে যেতে পা টানে। তখনই মনে হয় তার মস্তিষ্ক তার সাথে খেলছে। সে ভয় পাচ্ছে, চরম ভয়। এবং মস্তিষ্ক তাকে সহজভাবে ভুলিয়ে দ্রুত বিশ্বাসটাকে কাটাতে চাইছে। গায়ে এক ধরনের শিরশিরে অনুভূতি হচ্ছিল। এটা অজানা ভয়ও হতে পারে।
আসলেই সহজভাবে চিন্তা করলে দোতলা থেকে এই সিডি যদি নিচে নেমে যায়, অর্থাৎ এটা গ্রাউন্ড ফ্লোরে গেছে। এটা নিচতলার গুপ্ত সিডি। বাড়ির সামনের যে সিডি দিয়ে উপরতলায় আসা হয় সেটা মুখ্য। এটা গৌণ একটা রাস্তা। বাগানের সেই লোহার গেইটের কথা মনে পড়ল। তাহলে ওটা কি? ওটার পেছনে কি আছে? এক সিডি পিছিয়ে সে দুপাশের দেয়াল হাতিয়ে বাতির সুইচ পেল। ঢালাই সিডি। দুপাশে সিমেন্টের বস্তা থেকে শুরু করে দালান বাড়ি তোলার সময় যেমন বাড়ির এখানে ওখানে কত বাঁশ, ঢালাইয়ের যন্ত্রপাতি, চটের বস্তা ইত্যাদি ধুলো জড়ানো পড়ে থাকে, শেষ অন্তু তবু নেমে যায়। কোনো আগ্রহ পাচ্ছিল না। এখানেও সুইচ আছে। আলো জ্বালায়। কিন্তু সিডি পার করে অন্তু বিস্ময়ে হা হয়ে যায়। একটা বিশাল অ্যাপার্টমেন্ট ইউনিট। এটা ওয়ার্কশপ নয়। দোতলার মতো সেম পরিকল্পনায় গড়ে ওঠা গ্রাউন্ড ফ্লোর। তা কেবল ইটে গাঁথা। পুরো কাঠামো তৈরি, তবে প্লাস্টারং কিছু নেই। ফেলে রাখা হয়েছে। অন্তুর শরীরটা ঝাঁকি মেরে মেরে উঠছিল। লাইটে অল্প একটু আলোকিত হয়েছে। বাকিটা সেইরকম কবরস্থানের মতো নিস্তব্ধ, অবরুদ্ধ। রাত বাড়ছে প্রকৃতিতে। অন্তু আচমকা বিদ্যুতের শক খাওয়ার মতো চমকে ছিটকে দেয়ালের সাথে মিশে দাঁড়ায় একদম। বাচ্চা কাঁদছে। একজন নয়, অনেকে যেন। ভৌতিক সেই স্বর। এত করুণ। শরীরে কাটা দিয়ে ওঠে ওর। এই অবরুদ্ধ ইটের গাঁথুনির গোপন অ্যাপার্টমেন্টে ছোট মানুষের কান্নার আওয়াজ। অন্তু পাগলের মতো এগিয়ে যায়। গা ঘেমে ভিজে উঠেছে। চুলের খোপা খুলে কোকড়ানো লম্বা চুলগুলো পিঠে ছড়িয়ে যাওয়ায় আরও গরম লাগছিল। খটাং করে একটা আওয়াজ হয় তার পা কিছুতে বেঁধে। কান্না থেমে যায়। অন্তু থমকায়। আর আসছে না কান্নার আওয়াজ। একটা রুমে উকি দেয়। দিয়াশলাই জ্বালায়। রুমে কিছুই নেই। বালির মেঝে, ইটের দেয়াল। অবাক করা বিষয় হল জানালা নেই রুমের। অন্তুর মনে হচ্ছিল পেছনে বুঝি কেউ আছে। সে একা নয়। এত আধার। সে দেয়ালে পিঠ ঠেকিয়ে হাঁটছিল। সাহস সবটুকু কোথাও বিশ্রাম নিচ্ছে যেন। শরীরে জোর পাওয়া যাচ্ছিল না আর। মৃত্যুপুরীতে এসেছে সে, পুনরায় এই ভাবনা মানসিকতাকে পুরো সম্মোহনগ্রস্ত করে রেখেছে। এক একটা রুম পেরিয়ে সে এগিয়ে যাচ্ছে কোথাও গভীরে। বিস্তৃত বিশাল অ্যাপার্টমেন্ট। পরের রুমটায় উকি দেয়। দিয়াশলাইয়ের আলো এ রুমের সুইচ পেল। আলো জ্বালাতেই দুগদম পেছায়। বিশাল কক্ষ। কমপক্ষে 20 হাত দৈর্ঘ্য ও 15-16 হাত প্রস্থবিশিষ্ট ঘরে বিশাল বিশাল লোহার খণ্ড, দণ্ড, কিসব মেশিনপাতি, বিম, সারি সারি সব সাজানো। যেন লোহার খনিতে চলে এসেছে সে। আবার আসছিল সেই কান্নার আওয়াজ। অথচ কেউ নেই কোথাও। পশমগুলো অবাধ্যের মতো খাড়া হয়ে আছে, পা জড়িয়ে আসা আড়ষ্টতা। অন্তু তটস্থ হয়ে ওঠে। বাচ্চা কাঁদছে। আবার বিশাল এই কক্ষটিতে 15 ওয়াটের একটি মাত্র হলদে বাতি জ্বলছে, একাংশ আলোকিত তাতে, তাও সামান্য। অন্তুর শরীরের লোমকূপে কাঁপ ওঠে। তবু সে গভীরে হারায়। এগিয়ে যায় সামনের দিকে। দুপাশের লৌহখণ্ডের মাঝ দিয়ে সরু রাস্তা। কক্ষের শেষটায় ফাঁকা। মোটা মোটা ইস্পাতের ধাতব খণ্ডের ভিড়ে এদিক ওদিক তাকায় অন্তু। এক কর্নারে একটা যেন কাটা হাত পড়ে আছে। অন্তু বিশ্বাস হয় না, বোধহয় চোখে ভুল দেখল। ছিটকে পিছিয়ে যায়। মানুষের কাটা হাত। কোনো ভুল নেই। অন্তু এগিয়ে যায়। হাতটা হাতে তুলে নেবার সাহস হয় না। আজ তার সব সাহস তলানিতে জমেছে। কেটে নেবার স্থান থেকে চুইয়ে পড়া রক্ত, ছিঁড়ে আসা শিরা থকতকে কষানিগুলো শুকিয়ে গেছে। পুরুষের হাত। হাতের কবজিতে ঘড়ি। আঙুলগুলো থেতলানো। তাতে রূপার আংটি এখনো আছেই। অন্তুর বমি আসে, চোখ দুটো ঘোলা হয়ে ওঠে। সে কল্পনা করে জীবন্ত অবস্থায় এই বিশালাকায় লোহার পাতের উপর কারো হাত রেখে হাতুড়ি দিয়ে আঙুলের অস্থিসন্ধিগুলো ছুটিয়ে দেয়া হয়েছে। এভাবে হাতটাকে থেতলানো হয়েছে। লোকটা কতটা চিৎকার করেছিল। করেনি বোধহয়। কাপড় গুজে দেয়া যায় মুখে, অথবা এই বদ্ধ ঘর ছেড়ে আওয়াজ দোতলায় কেন উঠবে? অন্তু উঠে দাঁড়ানোর শক্তি পায় না। সে মার্ডার তো দেখেছে। হামজা সীমান্তকে মেরেছে, আগন্তুক হুমায়ুন পাটোয়ারিকে মেরেছে। তখন কষ্ট হয়নি। কারণ কি? ওই 2 ভিকটিমের পাপ গাচ্ছিল তাই। এই কাটা হাতের মালিকের পাপ থাকতে পারে না? অন্তু ওঠে কোনমতো। কয়েক পা এগোতেই বিক দুর্গন্ধে মাথাটা ঘুরে আসে। এত বিশ্রী গন্ধ কিসের?
অন্তু হতবাক হয়ে চেয়ে থাকে। লোহা গলানোর বিশাল বিশাল অনেকগুলি চুল্লি। বাইরে থেকে ওয়ার্কশপকে এতটাও বড় লাগে না যতটা এখানকার যোগান। তা বড়, তবে এতটা না বোধ হয়। আশপাশে বিভিন্ন ধরনের ফ্রেম ও যন্ত্রপাতি পড়ে আছে। ফ্রেমগুলো অস্ত্রের। ধাতব গলন ঢেলে লৌহস্ত্র বানানো হয় সেজবে। তার পাশেই গলিত মাংসপিণ্ড। মানুষের দেহ থকতকে জেলির মতো পড়ে আছে। মানব দেহের আকার নেই সেজবে। অন্তঃশক্ত করে নাক চেপে ধরে ওড়নায়, তাতে শ্বাস আটকে আসে। তবু গলিত মাংস পচার গন্ধ নাকে মুখে ঢুকছে। মানুষের দেহ পুড়ে ঝলসে কুকড়ে উঠেছে। তাতে ছত্রাক বাসা বেঁধেছে, আরও ক্ষয় হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে। লোহা গলানো হয় প্রায় ১৬০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। মানবদেহের সহনশীলতা কতই বা, কম বেশি ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেড। সেই চুল্লিতে মানুষের শরীর ঝলসানো হয়েছে। গলিত লোহার লাভা ঢালার জন্য হাতল বিশিষ্ট পাত্র, যা লোহার দণ্ডে চেপে ধরে গলিত ধাতু ঢালা হয় ধাঁচে। ঝলসানো মাংস পচেছে এখানে থেকে। আচ্ছা, এখানে কি কর্মচারীরা আসে না? শুধু আর হামজা আসে? আন্দাজ করা যায় এখনো কক্ষের অর্ধেকটার বেশি বাকি। পুরোটা অন্ধকারে ছেয়ে আছে। অন্তু সুইচ খোঁজে। তার শরীর ঘেমে চুপচুপে হয়ে উঠেছে। হৃদযন্ত্রের ধরাস ধরাস আওয়াজটা কঠিন অস্থিরতার জানান দিচ্ছে। অন্তুর দেয়াল ঘেঁষে বসতে চায়, পারে না। পাশেই মানুষের ঝলসানো মাংস, হাড়, চুল, কাটা হাত, জাহান্নামের মতো আগুন জ্বলার চুল্লি পড়ে আছে, ফায়ার পাইপগুলো কালশিটে ধরা। মেটাল বার্নার মেশিন এখানে কেন, অন্তু বুঝল না। বট কোনো কারবারের গোডাউন হিসেবেও এটা ব্যবহৃত হয় হয়তো। অন্তু চোখ বুজে থাকে কিছুক্ষণ। নিস্তব্ধ চারপাশ, শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা নেই এই বদ্ধ ধাতব বেষ্টনীর মাঝে। দম ঘুটছিল খুব। আবারও আচমকাই অন্তুর মনে হল সে ছাড়াও আরও কেউ শ্বাস ফেলছে। কেউ নয়, কারা বুঝি। অনেকের শ্বাসের আওয়াজ, আটকে থাকা শ্বাসের আওয়াজ। কারা বোধহয় দেখছে ওকে, জলজ্বলে চোখে। কিন্তু তাকে দেখে চুপটি করে আছে। শ্বাস আটকে তাকে লক্ষ্য করছে অনেক জোড়া চোখ। অন্তুর দেহটা নেতিয়ে পড়তে চায়। আবার অস্ফুট স্বরে বাচ্চার কান্নার আওয়াজে অন্তুর শরীরটা ঝনঝন করে ওঠে। একবার গলা চিডে আওয়াজ বেরিয়েই যেন থেমে গেল। কেউ বুঝি চুপ করাল। মুখ চেপে ধরে। বিশাল এক গুমোট আলো বাতাসহীন কক্ষ। টিমটিম করে হলদে আলো জ্বলছে। এই কান্নার আওয়াজ সে বহুবার শুনেছে হয়তো। রুমের বারান্দায় দাঁড়ালে মাঝেমধ্যে এই আওয়াজই কি কানে যেত। জয় তখনই ওকে ভেতরে ডেকেছে, যে কোনো বাহানায় থাকতে দেয়নি বারান্দায় আর। অন্তু অন্ধকারে এগিয়ে যেতে যেতে প্রথমত একটা ছড়িয়ে ছিটিয়ে থাকা লোহার পেরেক পায়ের নগ্ন তালু ভেদ করে বিঁধল। কমপক্ষে ১ ইঞ্চ। অন্তুর মাথার চাঁদি ঘুরে ওঠে। তীক্ষ্ণ আর্তনাদে কুঁজো হয়ে পড়ে অন্তু। দাঁতে দাঁত আটকে একটানে লোহাটা টেনে বের করে। গলগল করে রক্ত বেরিয়ে আসে। যেন ট্যাপের পানি ছাড়া হল। আবার পা চালায়। বিভিন্ন সব যন্ত্রে অথবা কিসে পায়ের ত্বক ছিঁড়ে ফেটে যায়। সে থামে না। পুরো শরীরে বিষ ছড়ানো অস্থিরতা, যন্ত্রণা। অনেকটা এগিয়ে গিয়ে ৩-৪টা কাঠি একসাথে জ্বালায়। বেশ কিছুটা আগুনের বহরে সাদার সমরহ চোখে ভেসে ওঠে। ঠিক বুঝে ওঠার আগেই কাঠির আগুন আঙুলে এসে লাগায়, কাঠি ছেড়ে দেয় অন্তু। এগিয়ে গিয়ে সুইচ দাবায়। আরেকটা হলদে বাল্ব জ্বলে ওঠে। মৃদু আলো। সামান্য একাংশ আলোকিত হয় তাতে কেবল। সামনে এক সারি সাদা। অন্তু চুপচাপ চেয়ে থাকে শুধু সামনের দিকে। পালা ধরা মানুষ। তারা সব ছোট মানুষ। ৫ বছর থেকে শুরু করে বয়স সর্বোচ্চ বছর ১৫-র বেশি নয়, একটারও বয়স। গায়ে সাদা পাঞ্জাবি সবগুলোর। মাথায় টুপি। ৫ ক্লির, কমই মাদ্রাসার টুপি পরা। জরাজীর্ণ হয়ে আছে সবগুলো। অন্তুকে দেখেই তারা সমস্বরে চেঁচিয়ে উঠে আরও জড়িয়ে বসে। এখানেও বরগুলো ছোট কয়েকজনের মুখ চেপে ধরে আছে। কাঁদতে দিচ্ছে না। চোখে মুখে কিসের ভয়? পিপাসা, ক্ষুধা, আতঙ্ক, কাতরতা। সে কি নিদারুণ অসহায়ত্ব। ছোট্ট ছোট্ট মানুষ ওরা। এই মৃত্যুপুরীতে কি করছে? তারা বিস্ফোরিত চোখে দেখে। রোজ যে নারীটি তাদের ২৪ ঘণ্টায় একবার খাবার দিতে আসে সে নয়। এ তো অন্য কেউ। কে? রানী গোলাপি লম্বা কামিজের সাথে চৌড়া একটা হালকা গোলাপি ওড়না জড়ানো শরীরে। হাতে দিয়াশলাই। ঘামে ভেজা মুখটা দেখে আন্দাজ করা যাচ্ছিল না ভেতরটা।
অথচ চেহারাটা প্রথম দেখায় সুন্দরী সুন্দরী বলে ওঠার মতো। চোখ দুটো গভীর, ঘন পাপড়ির অলস ঝাপটানিতে আত্মবিশ্বাস, অল্প বিস্ময়, কিছুটা হতাশা। ওরা আরও জড়িয়ে বসে, আরও জড়স্র হয়ে। ছোটগুলোর চোখের পানি শুকায়নি। অনবরতই কাঁদে ওরা। বর যারা একটু ছোটরা ওদের জাপটে ধরে বসে আছে। মুরগির বাচ্চাগুলোর মতো ওদের পাখার নিচে আশ্রয় চায় বোধহয়। কবরখানার চেয়েও ভয়ানক এই অবরুদ্ধ কুটুরিতে যে তিমির আধার, তাতে আটকে আছে এরা। কেউ কাউকে দেখেতেও পায় না বুঝি। দিনেও আলো আসে না সেখানে। ছোট্ট এক পুচকে মাথার এলোমেলো টুপিটা ঠিক করে কোনোমতো অন্তুকে বলে, একটু পানি দিবে? পানি পিপাসা। আমি একটু পানি খাবো। অন্তুর বুকের ভেতরটা এক মোচড়ে উলটপালট হয়ে ওঠে। ধপ করে বসে পড়ে মেঝেতে। ওরা পানি চায়, ওরা পিপাসার্ত। ওরা ছোট্ট ছোট্ট মানুষ।